আমার মনে সবসময় একটা গর্ববোধ ছিল। আমি সবসময় আমার দেশের মানুষ নিয়ে একটা গর্ব করতাম। আমার দেশের মানুষ কতটা যৌক্তিক, কতটা ভালো, কতটা সহিষ্ণু, কতটা নিজের ধর্ম বুঝে এবং কতটা অন্য ধর্মের মানুষকে সম্মান করে বা সহ্য করে। মানে সহিংসু আরকি, যে একটা সহ অবস্থানে বাস করা। কারণ আমি আমার যত মানুষকে দেখেছি আমার আশেপাশে আমাদের অন্য ধর্মের মানুষের সাথে, বিশেষ করে বাংলাদেশে যেহেতু অন্য ধর্ম বলতে হিন্দু মানুষই আছে কিছু, অন্য ধর্মের মানুষ খুব কম এবং জেনারেলভাবে আরকি পুরো দেশে ছড়াই ছিটায়। তো আমাদের দেশে আমাদের অন্য ধর্মের মানুষের সাথে, বিশেষ করে হিন্দুদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, যাদের বাসায় আসা যাওয়া, খাওয়া সবকিছুই আছে। তো আমার মনে একটা গর্ববোধ ছিল এটা নিয়ে, যে আমাদের দেশের মানুষ অনেক বেশি যৌক্তিক। এই যৌক্তিক কারণের আমাদের দেশের মানুষকে অনেক বেশি যৌক্তিক মনে করার একটা কারণ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশে প্রায় যতদিন ধরে শেখ হাসিনা ক্ষমতায়, প্রায় ততদিন ধরেই বর্তমান প্রধানমন্ত্রী ভারতে ক্ষমতায় হচ্ছে নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর সাথে আমাদের দেশের মানুষকে যৌক্তিক মনে করার কারণ কি? কারণ হচ্ছে এই যে, যখন শেখ হাসিনা ক্ষমতায় এবং ধীরে ধীরে তিনি স্বৈরাচার হয়ে উঠলেন, স্বৈরাচার হয়ে গেছেন পুরোপুরি, আর নির্বাচন দিচ্ছেন না, ক্ষমতাকে টিকিয়ে রেখেছেন। ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হেন কোনো অন্যায় নাই তিনি করেন নাই। গুম, খুন, হত্যা, পুলিশি নির্যাতন, যেই কোনো কিছু, নিজের দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া, এমন কিছু নাই যে তিনি করেন নাই। এখন ভারতে কি ঘটেছে? ভারত তুলনামূলকভাবে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে, দক্ষিণ এশিয়ার যেই দেশগুলো, এগুলোর মধ্যে ভারতের গণতন্ত্র অনেক বেশি ভালো, অনেক বেশি পোক্ত, যার ফলে ভারতে সরকারের বিরুদ্ধে অনেক ভালো কথা, অনেক বেশি কথা বলা যায়, কঠিন কথা বলা যায়। কঠিন বলতে আমি এটা বোঝাচ্ছি, অনেক বেশি আক্রমণাত্মক কথা বলা যায় সরকারের বিরুদ্ধে, যে সরকার যে প্রধান আছে তার বিরুদ্ধে, সরকারের যেই অন্যান্য যেই কোনো গোষ্ঠী, সরকারের নেতাকর্মী বা যে কোনো কিছু, মন্ত্রীদের বিরুদ্ধে আর কি, সোজা কথা। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে অনেক কথা বলা যায় এবং অনেক আক্রমণাত্মক কথা বলা যায়। তুলনামূলক এটা আছে, কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে ভারতের এই গণতন্ত্র আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, যেখানে মানুষ নরেন্দ্র মোদীকে অলমোস্ট একজন ভগবান বানিয়ে ফেলছে। এবং এবং এটার কারণ হচ্ছে, ভারতে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতা এসেছে, বিজেপি, যারা মূলত হিন্দুত্ববাদী রাজনীতি করে, ধর্মভিত্তিক রাজনীতি, যার ফলে তাদের এরকম একটা ফিগার দাঁড় করানো হয়েছে। তো যেটার কারণে আস্তে আস্তে গণতন্ত্র খারাপের দিকে গিয়েছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এবং এই লাস্ট গতবারে যেই নির্বাচন হয়েছে 2024-এ, সেখানে তাদের নির্বাচনে কারচুপি হওয়ারও অনেক 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 অভিযোগ আনা হয়েছে রাহুল গান্ধীর পক্ষ থেকে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপি সরকারের বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে। তো আমরা জানি আমাদের দেশগুলোতে কি হয়, এই ধরনের দেশগুলোতে সাধারণত সরকার ইলেকশন কমিশনকে ব্যবহার করে তার ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করে এবং দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী করার চেষ্টা করে। তো বাংলাদেশের মানুষের সাথে আমি ভারতের মানুষের সাথে আমার মনে মনে একটা তুলনা করতাম, যে বাংলাদেশের মানুষ অনেকটা যৌক্তিক। তারা শেখ হাসিনাকে অপছন্দ করে, যে একজন স্বৈরশাসক হয়ে উঠেছে তাকে অনেক বেশি অপছন্দ করে, তার বিরুদ্ধে লেখে, বলে। এবং শেখ হাসিনা এত বেশি শক্তিশালী স্বৈরাচার হয়ে গেছেন যে তার বিরুদ্ধে ফেসবুকে, ইউটিউবে কেউ বললে বা লিখলে তার বিরুদ্ধে মামলা করা হতো আইসিটি অ্যাক্ট দিয়ে, বা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটা দিয়ে দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করা হতো। এমন হয়ে গেছে যে বিদেশে থেকে কেউ যদি বলতো, লিখতো, তাকে ধরতে না পারলে তার পরিবারের মানুষকে ধরা হতো। যার ফলে দেশের মধ্যে সাংবাদিকরা কাজ করতে পারে নাই, ভালো সাংবাদিকতা যারা করতে চাইছে তারা করতে পারে নাই, তাদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা তাদেরকে পালাতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের, আমাদের একজন প্রধান বিচারপতি, তিনি পালাতে বাধ্য হয়েছেন বা তাকে পালিয়ে যেতে হয়েছে। এগুলা যখন ঘটছে, বাংলাদেশের মানুষ, আমজনতা, সাধারণ জনগণ, সাধারণ নাগরিকরা খুব বাজেভাবে শেখ হাসিনাকে অপছন্দ করা শুরু করে দিয়েছে। এবং যখন দেশ থেকে আর কেউ কিছু বলতে পারছে না, বিদেশ থেকে কেউ কিছু বলছে, তখন মানুষ সবাই দল বেঁধে তাদের পিছনে গিয়ে দাঁড়াচ্ছে এবং এটা স্পষ্ট করে দিয়েছে যে শেখ হাসিনাকে মানুষ পছন্দ করছে না। এবং এটা যৌক্তিক কারণ ছিল, আমার কাছে মনে হয়েছে এটা খুবই যৌক্তিক ছিল, যে মানুষ শেখ হাসিনাকে অপছন্দ করছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, যেটা হওয়ার কথা। যে কোনো সরকার ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে মানুষের যাওয়ার কথা এবং তার বিরুদ্ধে কথা বলার কথা। যে তার বিরুদ্ধে কথা বলবে, তার সাথে মানুষের সহমর্মিতা, সহযোগিতা এবং সহমত পোষণ করার কথা।
এটা হচ্ছে স্বাভাবিক যুক্তিতে যেটা যায়, বাংলাদেশের মানুষ সেটাই করছে। আমি মনে মনে গর্ববোধ করতাম যে হ্যাঁ, আমার দেশের মানুষ অনেক বেশি যৌক্তিক, অনেক বেশি ভালো, ওরা বোঝে। এখানে ভারতের তুলনাটা কেন এনেছি, ভারতেও প্রায় ওই সময় ধরেই নরেন্দ্র মোদী ক্ষমতায়, এবং নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে ওদের যে গণতান্ত্রিক পিছনে যাওয়া, গণতন্ত্র আস্তে আস্তে কমে যাওয়া, গণতন্ত্র নষ্ট হওয়া, কথা বলার স্বাধীনতাতে হস্তক্ষেপ করা, এরকম অনেক উদাহরণ আছে। যে একজন কমেডিয়ান কুনাল কামরা, সে একটা কমেডি করেছে যেখানে ভারতের কোনো এক সরকারি দলের নেতার বিরুদ্ধে সে জোক বলেছে, বা গান একটা একটা গান সে নিজে বানিয়ে গেয়েছে, যার ফলে ওই অডিটোরিয়াম ভাঙা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সে ওই স্টেট ছেড়ে দিতে বাধ্য হয়। এগুলো ভারতে বেড়েছে। কিন্তু ভারতের মানুষকে আমি একটু অযৌক্তিক মনে করতাম, অবুঝ মনে করতাম। কারণ ভারতে যারা এগুলো করতো তাদেরকে এসে গালি দিত, রাষ্ট্রবিরোধী বলে, ধর্মবিরোধী বলে, এই ধরনের গালিগুলো দিত। বা ভারতে আমরা অনেক সময় এই ধরনের কথা শুনতাম যে হচ্ছে গরুর মাংস ফ্রিজে রাখার কারণে একজন সংখ্যালঘুকে পিটিয়ে হত্যা, সংখ্যালঘু বলতে মুসলমান, কোনো মুসলমানকে পিটিয়ে হত্যা, গরুর মাংস খাওয়ার কারণে পিটিয়ে হত্যা, বিভিন্ন কারণে এই ধরনের পিটিয়ে হত্যাগুলা খবর আসতো। তখন আমার কাছে এগুলো মর্মান্তিক লাগতো, এবং আমি চিন্তা করতাম মানুষ কতটা অযৌক্তিক হতে পারে, কতটা অন্ধ হতে পারে, যে একজন মানুষ যে সরকার যে ক্ষমতায় আছে তার বিরুদ্ধে কথা বলছে, প্রশ্ন তুলছে, এটা সাধারণ জনগণের জন্যই তো, তারপরেও কেন তারা এই লোকটাকে গালি দেয়? আর মানুষ কতটা কতটা অন্ধ হয়ে যেতে পারে যে সে তার গরু জবাই করার কারণে, বা একটা গরুর মাংস খাওয়ার কারণে একজন মানুষকে হত্যা করতে পারে? কতটা অন্ধ এরকম মানুষ হইতে পারে, কতটা অযৌক্তিক মানুষ হইতে পারে, এভাবে আমি চিন্তা করতাম। কিন্তু শেখ হাসিনার পতনের ফলে, গত 5ই আগস্ট পতনের ফলে, এবং বাংলাদেশের মানুষের গত কয়েকদিনের কাজে আমার এই মোহভঙ্গ হয়। আমি যে আমার মানুষ নিয়ে গর্ববোধ করতাম, যাদেরকে আমি অনেক বেশি যৌক্তিক, সহিংসু এবং সহ অবস্থানে থাকতে পারে বলে মনে করতাম, এটার আমার মোহভঙ্গ ঘটে। গত কিছুদিন আগে যেটা ঘটেছে, একজন হিন্দু যুবককে, সে বাংলাদেশের নাগরিক, ধর্ম অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। কতটা মর্মান্তিক বিষয়, কতটা বীভৎস! এই মানুষদেরকে আমি যৌক্তিক মনে করতাম। আমি আশ্চর্য হই। আমার এখন কেন জানি মনে হয় এরা আসলে শেখ হাসিনার বিরোধিতা এই কারণে করেছে, কারণ শেখ হাসিনার ধর্মের নাম দিয়ে দেশ চালাইতে পারে নাই। শেখ হাসিনার যদি দাড়ি টুপি থাকতো, সে যদি একজন পুরুষ হতো, এবং সে যদি বলতো যে আমি তোমাদের এই দেশ ধর্মের নাম দিয়ে চালাচ্ছি, তাহলে মনে হয় এই দেশের মানুষগুলাই যত সব খুন খুন, হত্যা, অন্যান্য নির্যাতন, নিপীড়ন যা ছিল সব জায়েজ করে নিত। বলতো যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু তুমি ধর্মের নামে চালাচ্ছ, তোমার সবকিছু জায়েজ। না হলে ধর্মে অবমাননা করার কারণে বা অভিযোগ এনে, যদি এটার প্রমাণ পরে আর পাওয়া যায় নাই, একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা কিভাবে সম্ভব এই বাংলাদেশের মানুষ সবাই নির্যাতন জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা প্রবল স্বৈরাচারীকে দূর করেছে দেশ থেকে, এবং যেটা যৌক্তিক ছিল। এই যৌক্তিক মানুষগুলা কিভাবে এমন কাজ করে, এবং বিশাল অংশের একটা মানুষ তা ভিডিও করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। আমি এটা চিন্তা করতে পারি না। আমি বাংলাদেশের ভবিষ্যৎ অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছি মনে হচ্ছে এই কারণে। যদিও আমরা অনেক সহিংসতার পরিচয় দেখিয়েছি, যখন বাংলাদেশের চিটংয়ে একজন লয়ারকে জবাই করে হত্যা করা হয়েছে, এবং এটার অভিযোগ ইসকনের বিরুদ্ধে এসেছিল, তখন আমরা এত সহিংসতা দেখিয়েছি, এত বেশি যৌক্তিকভাবে ধৈর্য ধরেছি। আমরা কি অধৈর্য হয়ে যাচ্ছি, না আমরা অনেক বেশি অন্ধ হয়ে যাচ্ছি? এই কারণে বলছি আমার মোহভঙ্গ ঘটেছে, যে আমি আমার দেশের মানুষকে অনেক বেশি যৌক্তিক মনে করতাম, অনেক বেশি সহিংসু মনে করতাম। এটা থেকে ওরা বের হয়ে যাচ্ছে, এবং বের হয়ে যাচ্ছে এমন কিছুর দিকে, যে যদি বলা হয়, মানে মানুষ কি এরকমও করবে, যদি একজন স্বৈরশাসককে মেনে নেবে কিনা, যে বলবে যে আমি হচ্ছে
তোমাদেরকে ধর্ম দিয়ে শাসন করছি, অতএব আমার যে কোনো জুলুম, যে কোনো আমার স্বৈরাচারিতা তোমরা মেনে নাও, এরকম হয়ে যাবে কিনা, এটাও আমার মনে প্রশ্ন আসছে।